একটা অরাজকতা, এমনকি সিভিল ওয়ারও হয়ে যেতে পারে। সরকারের ভেতরে বাহিরে নানা রকম সমস্যা চলছে। সরকারের বিভিন্ন অংশের মধ্যে অংশীদারিত্ব, অহংকার, পাওয়ার গেইন ইত্যাদির কারণে সরকারও স্বস্তিতে নেই। এক এক অংশ, তা আমরা ন্যূনতম পরিবর্তন যদি না আনতে পারি, তাহলে বারবার আমরা কেন রক্ত দেব? আর রক্ত দেওয়ার পরে রক্তের সাথে বেইমানি করে আজকে যারা এই তামাশার খেলা খেলছে, এবং এর জন্য সম্পূর্ণভাবে বর্তমান সরকার দায়ী। এই অথর্ব সরকারকে আমি এটা আক্কেলবিহীন বেক্কেল সরকার, এক একটা করে ধাক্কা খায়, একটু একটু আক্কেল দাঁত উঠে, এরকম মনে হয় আমার কাছে। আমি এত একটা গুরুত্বপূর্ণ সময়ে এত একটা অযোগ্য সরকার, একমাত্র ডক্টর ইউনূস যে কিছুটা হয়তো চেষ্টা করছেন, কিন্তু ওনার সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই আমাদের চেয়ে। তো আমি দেশে থেকে কথা বলছি, কিন্তু এই যে বিষয়গুলো আলোচনার জন্য যে বিষয়গুলো উত্থাপিত হচ্ছে, বা আজকে রাজনৈতিক মাঠে যে আলোচনা হচ্ছে, তাতে প্রমাণিত হয় যে আমরা খুব ধৈর্যহীন জাতি। আমরা ভালো কিছু অর্জনে ব্যর্থ হই। আমি এই মুহূর্তে মনে করছি আবু সাঈদ সহ মুগ্ধদের যে আত্মত্যাগ, একটু আগে আপনি সার্জিজ আলম এবং হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, মিডিয়াতে তাদের কথায় মনে হয় কার আগে কে প্রচার করবে, অথচ এই দুটা ব্যক্তি কে, কদিন যাবত তারা রাজনীতিতে আসছে, আর তাদেরকে এই রাজনীতির দল করার জন্য আন্দোলন করেছিল, বা এমপি হওয়ার জন্য, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য? তো সুতরাং আমাদের আজকে কি দেশের উন্নয়ন নিয়ে যে কথা বলার কথা, দেশের ভবিষ্যৎ নিয়ে যে কথা বলার কথা, সেগুলো না বলে আমরা কাদা ছোড়াছুড়ি, সেই আগের রাজনীতি, আগের মতোই কাদা ছোড়াছুড়ি করছি, এবং নূতন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো বন্দোবস্তই 135টা গাড়ি নিয়ে গাড়ি বহর দেখানো, যত্রতত্র যা ইচ্ছা তাই বলা, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, এবং কথায় কথায় ওই কি বলে এটাকে যমুনা ঘেরাও, এবং যমুনা ঘেরাও করলে একটি দলকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা রাখা হয়, নাস্তা পানি পাঠানো হয়, আবার অন্যদের জন্য নিষিদ্ধ থাকে। কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি, অথচ এখানে দেশে শহীদদের রক্তের মনে কোনো মূল্য নেই, শহীদের আত্মত্যাগের কোনো মূল্য নেই। আমরা এর আগে তামাশা করেছি মুক্তিযুদ্ধ নিয়ে, এর আগে 71-এ যারা বীর মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই তালিকাটা আমরা সঠিকভাবে করতে পারি নাই, এবং ভুয়া মুক্তিযুদ্ধে ভরে ফেলা হয়েছিল দেশ। তো আমরা কি বারবার একই পথে যাব? আমরা কি বারবার এই ভুল পথেই যাব? আপনি ইসরাকের ব্যাপারে যাই হোক, এটা আদালত এখন শেষ করেনি। আজকে তার হয়েছে, শুনানি হয়েছে, আগামীকাল রেজাল্ট দিবে। এইটুকু ধৈর্য ধরলে কি হয়? বলা হচ্ছে যে ডাক্তার সাহেবকে যে চট্টগ্রামে মেয়র করা হলো, এখানে করা হচ্ছে না কেন? কারণ সরকার বলবে ওটাতে সমস্যা ছিল, ওটা হয়েছে, ওটা তো আমরা করেছি, এটা সমস্যা আছে, সমস্যা দূর করে করব। আর 42 দিন 40 দিন উনি মেয়র থাকবেন, এতে করে হাজার হাজার শত শত লোক ওই রাস্তায় নামিয়ে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে, মানুষের রুগী যেতে পারে না, মানুষের চিকিৎসার জন্য কষ্ট হয়, এবং চলাচলের কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, ঠিকমতো কাঁচামাল এদিক সেদিক যেতে পারে না। শাহবাগ একটা অভিশাপে হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য এখন। যার যখন খুশি হয় যমুনা, না হলে শাহবাগ। তো এই যে বিষয়গুলো, এই যে রাজনীতি, এই শোডাউনের রাজনীতির পরিবর্তে ভালো রাজনীতির জন্যই জন্ম হয়েছে আমাদের এই বাংলাদেশ সংস্কার পার্টি, এবং আমরা সম্প্রতি একটা জাতীয় সংস্কার জোট করতে পেরেছি। ধীরে ধীরে আমরা চেষ্টা করব যে এই কিছুটা হলেও ন্যূনতম এবং দৃশ্যমান কিছু সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া। আমি যা দেখছি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন দেশে একটা অরাজকতা, এমনকি সিভিল ওয়ারও হয়ে যেতে পারে। সরকারের ভেতরে বাহিরে নানা রকম সমস্যা চলছে। সরকারের বিভিন্ন অংশের মধ্যে অংশীদারিত্ব, অহংকার, পাওয়ার গেইন ইত্যাদির কারণে সরকারও স্বস্তিতে নেই। এক এক অংশ, আপনি দেখেন এই যে একজন নায়িকা নুসরাত ফারিয়ার আটক নিয়ে এই দুইজন উপদেষ্টা দুই রকম কথা বললেন, তারা একটা স্টেটমেন্ট দিতে পারেন না। কারণ ওই বিএনপি যেমন বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, তারা ওই আওয়ামী লীগের নিষিদ্ধের বা কার্যক্রম নিষিদ্ধের ইয়েতে আন্দোলনে ওনারা যোগ দেয়নি, সশরীরে যায়নি, যে কারণ তাদের ভয় ছিল যে তাদেরও তো নিষিদ্ধ যদি শুরু হয়ে যায় তো একসময় তাদেরও নিষিদ্ধ করতে পারে,
এবং যেই উপদেশটা আজকে বলেছে যে ফারিয়াকে আটক করা মানে বিব্রত, 2 দিন পরে তার ওয়াইফকে অ্যারেস্ট করতে পারে, করা উচিত। মানুষ মনে করে একজনকে করলে আরেকজনকে কেন করা হবে না। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা আবার সরকার থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেই বৈষম্য দেখতে পাচ্ছি। আমরা গত 17 তারিখে আমাদের জোটের পক্ষ থেকে 10টা দাবি উত্থাপন করেছি। তার 1 নাম্বার দাবিটার কথা বলছি। সেখানে আমরা বলছি সংস্কার শুরু করতে হবে সরকারের মধ্য থেকে। সরকারের অথর্ব এবং যে 5ই আগস্টের স্পিরিটে নাই, অভ্যুত্থানের স্পিরিটে নাই এমন ব্যক্তিদেরকে বাদ দিয়ে এই স্পিরিটে যারা আছে তাদেরকে এই স্পিরিটে যারা আছে তাদেরকে এই ইয়েতে তাদেরকে পুনর্গঠন করে আবার সুন্দর করে এই সরকার গঠন করা উচিত বলে আমরা মনে করি। তা আজকে দেশের যে অরাজকতা এবং ব্যক্তি টু ব্যক্তি যে কথা বলা হচ্ছে এবং উস্কানিমূলক কথা বলা হচ্ছে, বিশেষ করে মনে হচ্ছে যে দল থেকে শুরু করে ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে পড়েছেন। কেউ এমপি হবেন, কেউ মেয়র হবেন, কেউ আমাকে আজকে একজন একটা মেসেজ পাঠিয়েছে যে ইলেকশন যদি হয়ে যায়, ইলেকশন হলে কি হবে, এই 300 এমপি হবে, 50 জন মহিলা এমপি হবে, তারা ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, একটা করে প্লট পাবে, তারপরে থোক বরাদ্দ পাবে যার কোনো হিসাব দিতে হয় না। জনগণের কি হবে এই প্রশ্ন আমাকে করেছে একজন সাধারণ জনগণ, দেশের মালিক আমাকে প্রশ্ন করেছে। তা আমরা ন্যূনতম পরিবর্তন যদি না আনতে পারি তাহলে বারবার আমরা কেন রক্ত দেব? আর রক্ত দেওয়ার পরে রক্তের সাথে বেইমানি করে আজকে যারা এই তামাশার খেলা খেলছে এবং এর জন্য সম্পূর্ণভাবে বর্তমান সরকার দায়ী। এক ব্যর্থ সরকারের অধীনে বাংলাদেশ, এই ব্যর্থ এবং একটা অথর্ব সরকার আজকে এই পুরো জাতিকে একটা কনফিউশনে রেখেছে, একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে এবং গোত্রে গোত্রে বা দলে দলের মধ্যে শত্রুতা তৈরি করার একটা পরিবেশ তৈরি করেছে। এই অথর্ব সরকারকে আমি এটা আক্কেলবিহীন বেক্কেল সরকার, এক একটা করে ধাক্কা খায়, একটু একটু আক্কেল দাঁত উঠে, এরকম মনে হয় আমার কাছে। আমি এত একটা গুরুত্বপূর্ণ সময়ে এত একটা অযোগ্য সরকার, একমাত্র ডক্টর ইউনূস যে কিছুটা হয়তো চেষ্টা করছেন, কিন্তু ওনার সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। ওনার কথা কেউ শোনেন না। আর উনি দেশের ভেতরের যে সমস্যা তার চেয়ে দেশের বাহিরের সমস্যা নিয়ে বেশি ব্যতিব্যস্ত। তো সুতরাং সরকারের অর্ধেক হলো 2টা পাসপোর্ট নিয়ে, মানে বিদেশে বহু বছর বসবাস করেছেন তাদের মধ্য থেকে নেওয়া হয়েছে। নিতেই পারে যদি তারা যোগ্য হয়, কিন্তু এই যে সংস্কারের নামে কমিটি করে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা হলো, এই সংস্কার যদি পরবর্তী সরকার এসে এই প্যাকেটে ঢিল মেরে ডাস্টবিনে ফেলে দেয় তাহলে কি লাভ হলো এই সংস্কারের? এই রাষ্ট্রের এই সমস্যা এই সরকার তৈরি করেছে। কেন? সরকার এর সৎসাহস নাই সত্য কথা বলার। তারা নিরপেক্ষ হতে চায়, তাদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চায়, অথচ এই সরকার হওয়া উচিত আন্দোলনের পক্ষের সরকার, জুলাই আগস্টের সরকার, আবু সাইদ মুগ্ধদের সরকার। এইটুক বলার সৎসাহস তাদের নাই। আজকে ডক্টর ইউনূস এবং এই সরকার যদি এটা না বলে যে আমরা নিরপেক্ষ নই, আমরা একটা আন্দোলনের ফসল, আমরা এইটা নিয়ে কাজ করব, সেটা করতে পারছে না, বলতেও পারছে না, কারণ তারা পতিত সরকারের রাষ্ট্রপতি, পতিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বড় পদের অফিসারদেরকে রেখেছেন। সুতরাং এটা একটা সোনার পাথর বাটি বানিয়ে রেখেছেন, যেটা গোড়ায় গলদ বলে আমি মনে করি। এবং তারা এখন একটা সমস্যায় আছেন, এক সময় হয়তো দেশকে একটা ভঙ্গুর অবস্থায় রেখে তাদেরকে দেশ ত্যাগ করতেও হতে পারে। মানুষ বেশি দিন আর হয়তো সহ্য করবে না। আমরা গত 17 তারিখে এই দাবিও করেছি যে আগস্ট মাসের 5 তারিখে বর্ষপূর্তি হবে, এর আগে যেন দৃশ্যমান পরিবর্তন এবং তার প্র্যাকটিস আমরা দেখতে পারি। আজকে দেখেন এই যে আদালত বলেন, পুলিশ বলেন, তারা যে লোকজন ধরছে যাকে কল্পনাই করা যায় না যে সে খুনি হতে পারে, সে মানুষ হত্যা করতে পারে, তাকে একটা খুনি মানুষ হত্যার নামে একটা কেস দিয়ে সাথে আরো কিছু বেনামি লোক ঢুকিয়ে দিয়ে সেই পতিত সরকারের সেম কায়দায় তারা করছে। আবার কাউকে জামিন দিচ্ছে, কাউকে দিচ্ছে না, কাউকে ছেড়ে দিচ্ছে, কাউকে ছাড়ছে না, কাউকে জামাই আদরে রাখছে, কাউকে কষ্টে রাখছে। এই যে বৈষম্য তৈরি করা হলো, তার হিসাব তো একদিন এই সরকারকে দিতে হবে। তো সুতরাং আমি বলতে চাই যে ইশরাকের যে ঘটনা, ইশরাক নিজেও বলেছে যে ঠান্ডা মাথায় সুন্দরভাবে আন্দোলন পরিচালনা করার জন্য, উগ্র কিছু না করার জন্য। বাট আমি মনে করি এই আদালতের
রায় শেষ না হওয়া পর্যন্ত আন্দোলনে যাওয়া প্রয়োজন ছিল না। এবং নুসরাতের ব্যাপারে আমি শুধু বলবো যে কেনই বা তাকে ধরা হলো আর কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো, এই একটা দিন কি ওনার ফিরিয়ে দিতে পারবে কেউ? কয়েকদিন আগে আমরা দেখেছি যে জগন্নাথ কলেজের ছাত্রদেরকে পুলিশ দিয়ে লাঠিপেটা করা হলো রাস্তায়। আমি বললাম যে আপনারা দাবি যদি মেনেই নিলেন, তাহলে পুলিশ দিয়ে এই ছাত্রছাত্রীদের কেন পেটালেন? এই জবাব কে দিবে? তো সুতরাং জবাবদিহিতা নেই এমন সরকার তো গণতান্ত্রিক সরকার হতে পারে না। আজকে সরকার নিজেই তার কবর খুঁজছে বলে আমরা মনে করি। এই সরকারের যদি হুঁশ জ্ঞান ফিরে না আসে, তাহলে ক্ষতি তো শুধু ওনাদের হবে না, ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে আমাদের সকলের। সুতরাং আমি বলবো যে সকল রাজনৈতিক দলকে ধৈর্য ধরে খুব মানে মেধার মাধ্যমে, এই শোডাউন না করে, ক্ষমতা দখলের চিন্তা না করে, এই সরকারকে সহযোগিতা করে নির্বাচনের 3 মাস আগে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী নির্বাচন করা। নইলে এই সরকার পক্ষ নিয়েছে, বিশেষ করে এই এনসিপির তারা অনেক ফেভার করেছে। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন অবশ্যই বিতর্কিত হবে।